বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকের প্রতিবেদন শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যদি আপনি সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন অথবা আপনি একজন এমপিওভুক্ত শিক্ষক হন, তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত 24 ঘন্টায় নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আগে কখনো প্রকাশ পায়নি। মূল বেতনের সর্বোচ্চ সীমা কমছে কিনা, ইনক্রিমেন্টের হার বদলে যাচ্ছে কিনা, মন্ত্রিসভায় কবে উঠছে এই প্রস্তাব, গেজেট প্রকাশ হলে ঠিক কি হবে, বিভিন্ন রাজনৈতিক দল এই বেতন কাঠামো নিয়ে কে কি বলছে, আর এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে কি আছে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে একটু পেছনে ফিরে তাকাই। 2015 সালে সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার কথা, কিন্তু বাস্তবে কেটে গেছে 11 বছরেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বেড়েছে, অথচ বেতন কাঠামো একই জায়গায় দাঁড়িয়েছিল। এই বাস্তবতা থেকেই তৈরি হয়েছিল দীর্ঘদিনের ক্ষোভ আর আন্দোলন। গত ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীরা রাজধানীতে বড় ধরনের আন্দোলনে নেমেছিলেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সেই আন্দোলনে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়েছিল। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে হাজারো কর্মচারী রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনের চাপ আর নির্বাচনী প্রতিশ্রুতি দুইয়ে মিলেই শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোর পথ তৈরি হয়েছে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আজকের একদম সর্বশেষ আপডেট। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পরই এই বিষয়ে গ্যাজেট প্রকাশ করবে সরকার। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন, বেতন অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা কাঠামোর পরিবর্তনের বিষয়েও এখন চূড়ান্ত করা হচ্ছে। আর এখানেই একটা বড় চমক আছে। জাতীয় বেতন কমিশন প্রথমে সুপারিশ করেছিল প্রথম গ্রেডের মূল বেতন হবে 1,60,000 টাকা আর 20 নম্বর গ্রেডের মূল বেতন হবে 20,000 টাকা। কিন্তু সচিব কমিটি এখন সর্বোচ্চ মূল বেতন কমিয়ে 1,50,000 টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে সর্বনিম্ন মূল বেতনও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা চলছে। এর মানে কি দাঁড়ালা? কমিশনের সুপারিশ আর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে এখন একটা স্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে। যারা আশা করেছিলেন কমিশনের প্রস্তাবিত পুরো অঙ্কটাই পাবেন, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা। এবার বলি ইনক্রিমেন্ট নিয়ে নতুন প্রস্তাবটা কি। এতদিন সব গ্রেডে সমান 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হতো। নতুন খসড়া প্রস্তাবে এই নিয়ম বদলে গ্রেড ভেদে ভিন্ন হারে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত আগের মতোই 5% বহাল থাকবে, কিন্তু পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট হবে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5%, আর দ্বিতীয় গ্রেডে মাত্র 2.75%। অর্থাৎ উপরের দিকের গ্রেডের কর্দের কর্মকর্তাদের ভবিষ্যৎ ইনক্রিমেন্টের হার কমিয়ে আনা হচ্ছে। এর পেছনের যুক্তি হল বৈষম্য কমানো আর দীর্ঘমেয়াদে বেতন কাঠামোকে টেকসই রাখা। তবে এই পরিবর্তনে উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশের মধ্যে চাপা অসন্তোষও তৈরি হয়েছে। এবার আসি গেজেট প্রকাশের পর ঠিক কি হবে তার একটা বাস্তবসম্মত পূর্বাভাসে। প্রথমত, মন্ত্রিসভার অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট জারি হবে। দ্বিতীয়ত, গেজেট জারি হলেই সব মন্ত্রণালয় ও দপ্তরে নির্দেশনা পাঠানো হবে যাতে তারা নিজ নিজ কর্মীদের বেতন নতুন কাঠামোয় রূপান্তর বা ফিক্সেশনের কাজ শুরু করতে পারে। তৃতীয়ত, এই ফিক্সেশন প্রক্রিয়া আইবাস প্লাস সিস্টেমে সম্পন্ন করতে হবে, যেটা একটা প্রযুক্তিগতভাবে জটিল কাজ আর এতে সময় লাগতে পারে আরও 2 থেকে 3 মাস। চতুর্থত, যেহেতু কার্যকরের তারিখ 1 জুলাই থেকেই ধরা হয়েছে, তাই গেজেট দেরিতে এলেও কর্মচারীরা জুলাই থেকে পাওনা বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন। পঞ্চমত, গেজেটের পরপরই বিভিন্ন গ্রেডের নির্দিষ্ট বেতন তালিকা প্রকাশিত হবে, যা নিয়ে এতদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান হবে।
তবে একটা বাস্তবতাও মাথায় রাখা দরকার। বাংলাদেশে অতীতে দেখা গেছে গ্যাজেট জারি হওয়ার পরও ফিক্সেশন প্রক্রিয়া নিয়ে নানা জটিলতা তৈরি হয়। কারো ক্ষেত্রে সিনিয়রিটি নিয়ে বিভ্রান্তি হয়, কারো ক্ষেত্রে ইনক্রিমেন্টের হিসাব মেলাতে সময় লাগে। তাই ধৈর্য ধরাটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পরামর্শ। এবার আসি এমন একটা অংশে যেটা আজকের প্রতিবেদনের অন্যতম বিশেষ দিক। বিভিন্ন রাজনৈতিক দল এই পে স্কেল নিয়ে কি বলছে, কার প্রস্তাবনা কেমন, সেটার একটা তুলনামূলক চিত্র। প্রথমে আসি ক্ষমতাসীন সরকার তথা বিএনপির অবস্থানে। নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনী ইশতেহারেও এই প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি পুনর্গঠিত কমিটি এই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরি করে। সরকারের বর্তমান পরিকল্পনা হল ধাপে ধাপে বাস্তবায়ন, যেখানে প্রথম ধাপে মূল বেতন আর পরবর্তী ধাপে ভাতা যুক্ত হবে। এবার আসি সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রস্তাবনায়। চলতি বছরের ৯ জুন রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবিত ছায়া বাজেটের রূপরেখা তুলে ধরে। ৮,39,৫০৫ কোটি টাকার এই ছায়া বাজেটে দলটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নে নিজেদের একটা স্বতন্ত্র রূপরেখা দিয়েছে। জামায়াতের প্রস্তাবনা অনুযায়ী ১০ম গ্রেড থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত অর্থাৎ নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রস্তাবিত নতুন স্কেল প্রথম বছরেই শতভাগ বা ১০০% বাস্তবায়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে প্রস্তাবিত স্কেলের ন্যূনতম ৮০% বাস্তবায়নকে যৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। ভাতার ক্ষেত্রে দ্বিতীয় বছরে শতভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে দলটি। লক্ষ্য করুন, এখানে একটা স্পষ্ট পার্থক্য তৈরি হচ্ছে সরকারের পরিকল্পনা আর বিরোধী দলের প্রস্তাবনার মধ্যে। সরকার যেখানে নিম্ন গ্রেডেও ধাপে ধাপে বাস্তবায়নের কথা ভাবছে, জামায়াত সেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের জন্য একবারেই পুরো সুবিধা দেওয়ার পক্ষে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে জামায়াতও পুরোপুরি ১০০% নয়, বরং ৮০% বাস্তবায়নের কথাই বলছে। অর্থাৎ তারাও পুরো অর্থনৈতিক চাপ একসঙ্গে সামলানো উচ্চাভিলাষী মনে করছে। এবার আসি জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অবস্থানে। জামায়াতের ছায়া বাজেট প্রকাশের কয়েকদিন আগেই এনসিপি আলাদাভাবে নিজস্ব একটি ছায়া বাজেট উপস্থাপন করে। সেখানে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে মোট ৭১টি প্রস্তাবনা দেওয়া হয়। তবে এনসিপির প্রস্তাবনায় পে স্কেল নিয়ে নির্দিষ্ট গ্রেড ভিত্তিক কোনো আলাদা সুপারিশ প্রকাশ্যে আসেনি, বরং তাদের মনোযোগ ছিল বৃহত্তর অর্থনৈতিক কাঠামো, দুর্নীতি প্রতিরোধ ও রাষ্ট্র সংস্কারের দিকে। এই তুলনামূলক চিত্র থেকে একটা বিষয় স্পষ্ট, পে স্কেল নিয়ে সরকার বিরোধী দল সবাই নীতিগতভাবে একমত যে বেতন বাড়ানো জরুরি, কিন্তু কতটা দ্রুত আর কোন গ্রেডে কতটা, এই প্রশ্নে ভিন্নতা স্পষ্ট। আর এই ভিন্নতাই এখন সংসদের ভেতরে বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার আসি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রসঙ্গে, যেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। বাংলাদেশে এমপিওভুক্ত অর্থাৎ মান্থলি পে অর্ডারের আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬,০৯৩টি। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সবই এর অন্তর্ভুক্ত। এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৪,৭৮,৮৯৮ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের সুবিধার আওতায় থাকবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, বেতন ও অন্যান্য সুবিধা সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময় কার্যকর হবে না। আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, এরপর পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর করা হবে। মাউশির অর্থ ও ক্রয় পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন, বলেছেন এটাই দীর্ঘদিনের প্রচলিত নিয়ম। এবার একটু নির্দিষ্ট করে বলি, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কতটা বাড়তে পারে।
পে কমিশনের সুপারিশের খসড়া অনুযায়ী চতুর্থ গ্রেডে থাকা এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষদের মূল বেতন 50,000 টাকা থেকে বেড়ে হতে পারে 75,000 টাকা। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের 35,500 টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে 53,250 টাকায়। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের 29,000 টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হতে পারে 43,500 টাকা। নবম গ্রেডের কলেজ প্রভাষকদের 22,000 টাকার বেতন বেড়ে হতে পারে 33,000 টাকা। আর দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের 16,000 টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে 24,000 টাকায়। তবে নিম্ন গ্রেডের ক্ষেত্রে একটা দ্বৈত হিসাব সামনে এসেছে। 11 থেকে 20 নম্বর গ্রেডভুক্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দুই ধরনের প্রস্তাব বিবেচনায় আছে। একটিতে 50% আর অন্যটিতে 100% বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পুরোপুরি নির্ধারিত হয়নি। এখানে একটা বৈষম্যের প্রসঙ্গ উঠে এসেছে, যেটা এমপিওভুক্ত শিক্ষক নেতারা বারবার তুলে ধরছেন। সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া ভাতা পান 45 থেকে 60% পর্যন্ত, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পান মাত্র 15%। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বৈষম্য স্পষ্ট। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা চিকিৎসা ভাতা পান মাত্র 500 টাকা, যেখানে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, এমপিওভুক্ত শিক্ষকদের সন্তানদের জন্য কোনো শিক্ষা ভাতা নেই, অথচ সরকারি কর্মচারীদের সন্তানরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ভাতা পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজি এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, তারা প্রায় 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত ছিলেন। এই সময় তারা হয়তো আরও 2টা পে স্কেল পাওয়ার কথা ছিল। তারপরও সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি দাবি জানিয়েছেন, মূল বেতনের শতভাগ বাস্তবায়ন যেন এই বাজেট থেকেই শুরু হয়। 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারের প্রায় 50 লাখ সদস্যের পক্ষ থেকে তিনি এই আবেদন জানিয়েছেন। এবার সামগ্রিকভাবে অর্থনৈতিক চিত্রটা একটু বুঝে নিই। পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হবে বিশাল অঙ্কের টাকা, যা 1,06,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এত বড় ব্যয়ের চাপ একবারে সামলানো কোনো সরকারের পক্ষেই সহজ না। তাই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে জনপ্রশাসন খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে 54,572 কোটি টাকা, যার মধ্যে 44,000 কোটি টাকা সরাসরি ব্যয় হবে বেতন বাস্তবায়নে। বর্তমানে সরকার প্রতি বছর প্রায় 14 লাখ কর্মকর্তা কর্মচারী আর 9 লাখ পেনশনভোগীর পেছনে ব্যয় করে 1,31,000 কোটি টাকা। নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে এই ব্যয় বেড়ে যাবে বহুগুণ। তাই রাজস্ব আদায় বাড়ানো এখন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার আসি এমন একটা প্রশ্নে যেটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন। বিশেষ সুবিধা কি সত্যিই বাতিল হচ্ছে? সূত্র বলছে, জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলে কিছু বিশেষ সুবিধা বাতিল হতে পারে। কারণ মূল বেতন অনেকখানি বেড়ে যাওয়ায় আলাদাভাবে দেওয়া কিছু বাড়তি সুবিধা রাখার যৌক্তিকতা আর থাকছে না। এতে নিট বৃদ্ধির পরিমাণ কিছুটা কম মনে হতে পারে, তবে সামগ্রিক আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। তবে একটা সুখবর অপরিবর্তিত আছে। লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট বা এলপিআর ভোগকারীরাও নতুন বেতন কাঠামোর আওতায় থাকবেন। অবসরের ঠিক আগ মুহূর্তেও তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। সব মিলিয়ে আজকের প্রতিবেদনের সারসংক্ষেপে যদি আসি, তাহলে দাঁড়ায় এরকম। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উঠতে পারে। সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন কমিয়ে 1.5 লাখ টাকা নির্ধারণের কথা ভাবছে, যা কমিশনের প্রস্তাবিত 1,60,000 টাকার চেয়ে কম। ইনক্রিমেন্টের হারও গ্রেড ভেদে ভিন্ন হচ্ছে, উপরের গ্রেডে হার কমছে। মন্ত্রিসভার অনুমোদনের পরই গেজেট প্রকাশ হবে, তবে বাস্তবে বেতন হাতে পেতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে।
জামায়াত ও সরকারের মধ্যে বাস্তবায়নের গতি নিয়ে স্পষ্ট মতপার্থক্য আছে। এমপিওভুক্ত শিক্ষকরাও এই সুবিধার আওতায় থাকবেন, তবে সরকারি কর্মচারীদের পরে, এবং তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতায় এখনো বৈষম্য থেকেই যাচ্ছে। এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে আছে একটা গেজেটের দিকে, যে গেজেট লাখ লাখ পরিবারের সংসারের হিসাব বদলে দিতে পারে। কেউ অপেক্ষা করছেন সন্তানের স্কুলের বেতন মেটানোর জন্য, কেউ অপেক্ষা করছেন বাজারের ব্যাগ একটু ভারী করার জন্য, কেউ বা অপেক্ষা করছেন 11 বছরের একটা ন্যায্য পাওনা বুঝে পাওয়ার জন্য। আপনার মতামত জানতে চাই। আপনি মনে করেন সরকারের ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল ঠিক আছে, নাকি জামায়াতের প্রস্তাবিত একবারে 100% বাস্তবায়নই যৌক্তিক? আপনার গ্রেড আর মতামত কমেন্টে জানান। এমপিওভুক্ত শিক্ষক হলে সেটাও উল্লেখ করুন। ভিডিওটা তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন তাদের সঙ্গে যারা এই খবরের অপেক্ষায় আছেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মন্ত্রিসভার বৈঠক আর গেজেট প্রকাশ হওয়া মাত্র গ্রেড ভিত্তিক একদম চূড়ান্ত বেতন তালিকা নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদনে।